সৃষ্টি করেছেন এভাবে যে আপনাদের যে একটি ভোট, এই ভোটটি আপনারা কোনো কিছু না বুঝে, কোনো কিছু না শুনে, আপনার জন্য কে কাজ করছে সেটি না দেখে, আপনার কথা কে বলছে সেটি না ভেবে সারা জীবন একটি মার্কার জন্য ফিক্স করে রেখেছেন। এই যে নির্দিষ্ট একটি নৌকা মার্কায় আপনারা আপনাদের ভোটটি ফিক্স করে রেখেছেন, এটাই হচ্ছে আপনাদের সবচেয়ে বড় দুর্বলতার জায়গা। আমরা আমাদের জায়গা থেকে যে কথাটি স্পষ্ট করে বলতে চাই, আপনি যখন নির্দিষ্ট একটি জায়গার জন্য ফিক্স হয়ে যান, তখন আপনার যে গুরুত্বটি, যে মূল্যটি, সেটি সব সময়ের জন্য কমে যায়। সেই জায়গায় আমি আমার এই সকল ভাই বোনদের উদ্দেশ্য করে একটি কথা বলি, এখন আবার সময় এসেছে, দ্বিতীয় স্বাধীনতা শুরু হয়েছে। যে আপনার জন্য কথা বলে, কাজ করে, যে আপনার কষ্ট শোনার জন্য প্রস্তুত, যে আপনাকে জবাবদিহি করতে প্রস্তুত, আপনি সবসময় তার জন্য কথা বলুন, তার পক্ষে কাজ করুন। আমরা দেখেছি এই ঠাকুরগাঁও বালিয়াডাঙ্গির ওই দিকে এই যে নবীরুল এমপি, সেই এমপিকে তো আপনারা ভোট দিয়ে নির্বাচিত করেছেন, যদিও ভোট হয়নি, কিন্তু তার পক্ষে সাফাই দিয়েছে। সেই এমপি কি করেছে? আপনাদের জমিগুলো দখল করেছে, নাম কাস্তে কিছু টাকা দিয়েছে, আর জমি নিজের নামে লিখিয়ে নিয়েছে। সেই জায়গা তারা তাদের ওই এলাকাটিতে কি করেছে? একটি পরিবার তন্ত্র প্রতিষ্ঠা করেছে। এমপি দেখেন কে? ওই পরিবার। চেয়ারম্যান দেখেন কে? ওই পরিবার। উপজেলা পরিষদে যান, ওই পরিবার। ইউনিয়নের মেম্বার দেখেন, ওই পরিবার। ছাত্র জনতা কি এই পরিবার তন্ত্রকে আর সমর্থন করে? আমরা 24-এর এই ছাত্র জনতা অভ্যুত্থান থেকে একটি কথা স্পষ্ট করে বলতে চাই, বাংলাদেশে যা কিছু হবে ছাত্র জনতার রায়ের ভিত্তিতে হবে, কোন পরিবার থেকে নয়, কোন ফ্যাসিবাদ যে সিস্টেম, সেই সিস্টেমগুলো থেকে নয়। আমি যখন এই ঠাকুরগাঁয় প্রথম ভর্তি, তখন প্রথম যে বিষয়টি শুনেছি, ঠাকুরগাঁয় নাকি মামলা খেলা চলছে। এই ঠাকুরগাঁয় টাকার বিনিময়ে মামলায় নাম দেওয়া হয়, মামলা থেকে নাম কাটা হয়। এই কারণে কি ছাত্র জনতা অভ্যুত্থান করেছিল? ছাত্র জনতা কি তার জায়গা থেকে কোন অন্যায়কারী, নির্দোষ, সে যে দলের হোক না কেন, তাকে শাস্তি দেওয়া, হয়রানি করা, মামলা দেওয়া, এই বিষয়গুলোকে সমর্থন করে? সবচেয়ে গুরুত্বপূর্ণ যে বিষয়টি, সেটি হচ্ছে আপনি যদি আজকে কোন অন্যায়কে সমর্থন করেন, মনে রাখবেন এই অন্যায়ের কারণে যে সিস্টেমটি প্রতিষ্ঠিত হবে, সেই সিস্টেমটি দ্বারা অবশ্যই সামনে কোন একদিন আপনি, আপনার পরিবার, আপনার আত্মীয় স্বজনের কেউ না কেউ অবশ্যই সেই অন্যায়ের শিকার হবে। আমরা এই ঠাকুরগাঁয় যখন ঠাকুরগাঁর জনগণ আসে, হসপিটালে যান, কোর্টে যান, হাসপাতালে যান, যেখানেই যান, দালাল আর দালাল দিয়ে ভরে গেছে। সব জায়গায় আপনাকে টাকা দিতে হয়, টাকা ছাড়া আপনার সিরিয়াল পাওয়া যায় না, টাকা ছাড়া আপনার মামলা চলে না, টাকা ছাড়া হাসপাতালে বেড পাওয়া যায় না, টাকা ছাড়া থানার একটি মামলার কার্যক্রম শুরু হয় না। এই যে অবস্থা, এই অবস্থা কি ছাত্র সমাজ কোনদিন সমর্থন করে? আমাদের জায়গা থেকে আগামী বাংলাদেশে যারা নেতৃত্ব দিবে, তাদেরকে স্পষ্ট করে বলতে চাই, এই যে সিস্টেমগুলো, যে নষ্ট সিস্টেমগুলো বিগত 16 বছরে তৈরি হয়েছে, এই সিস্টেমগুলো বাংলাদেশের বর্তমান প্রজন্ম চায় না বলে তাদের নেতৃত্বে সেই হাসিনার পতন হয়েছে, যেই হাসিনাকে আপনারা সকলে মিলে 16 বছর ধরেও পতন করাতে পারেননি। সেই জায়গায় আগামীর বাংলাদেশে আপনারা যদি রাজনীতি করতে চান, ছাত্র সমাজের নেতৃত্বে আসতে চান, তাহলে ছাত্র সমাজের এই কথা শুনে আপনার আগামীর যে বাংলাদেশ, সেই বাংলাদেশটিকে সাজাতে হবে। আমাদের জায়গা থেকে স্পষ্ট বার্তা, আগামীর যে বাংলাদেশ, সেই বাংলাদেশের যে পররাষ্ট্রনীতি হবে, সেটিও হবে ছাত্র জনতার মতামতের উপরে ভিত্তি করে। আমরা কি ওই স্বামী স্ত্রীর পররাষ্ট্রনীতি চাই? আমাদের জায়গা থেকে স্পষ্ট বার্তা, আমাদের চারপাশে সীমান্ত রয়েছে, এই সীমান্তে আমার এক
ভাই বোনকে আমরা আর ওই ফেলানির মতো চুলে থাকতে দেখতে চাই না। আমাদের জায়গা থেকে স্পষ্ট বার্তাটি হচ্ছে, যদি আজকের পর থেকে এমন কোন ঘটনা ঘটে, হয় তার উপযুক্ত বিচার করা হবে, না হলে বাংলাদেশের ছাত্র জনতা বিজেপি থেকে শুরু করে যারা যারা সম্ভব তারা সকলে মিলে কিভাবে আমাদের ওই রাষ্ট্রগুলোকে জবাব দিতে হয় সেটি আমাদেরকে একসাথে আবার দেখিয়ে দিতে হবে। এই ঠাকুরগাঁ নাকি একজন সুইপার, একজন দারোয়ান, একজন নৈশ প্রহরী নিয়োগ দেওয়ার জন্য 20 লাখ টাকা নেওয়া হয়। ঠাকুরগাঁর ছাত্র সমাজ একটা জিনিস মনে রাখবেন, এই যে মানুষটি 20 লাখ টাকা দিয়ে এই সিস্টেমে ঢুকছে, সে অবশ্যই তার কয়েক গুণ টাকা আপনার পকেট থেকে ওই রক্তচোষা সিন্ডিকেটের মতো শুষে নিয়ে তারপরে ওই সিস্টেম থেকে বের হবে। তাহলে দীর্ঘমেয়াদে যে ক্ষতিটি হচ্ছে, এই ক্ষতির ফল যে ফল সেটি কাকে ভোগ করতে হবে? আমার সামনে আপনারা যারা বসে রয়েছেন, আপনাদেরকে কিংবা এই মঞ্চ থেকে শুরু করে এই পুরো ঠাকুরগাঁও যারা রয়েছে সকলকে এই ফলগুলো ভোগ করতে হবে। আমি আপনাদেরকে একটা জিনিস শুরু বলে যেতে চাই, সেটি হচ্ছে আমাদের যে রাষ্ট্র সংস্কারে আমরা কথা বলছি, এই সংস্কারটা নিজের ঘর থেকে ঠিক করতে হবে। কারণ ওই যে দালাল, যে ওই সিন্ডিকেট, যে ওই চাঁদাবাজ সেটি ইনকামগুলো করে, ওই যে সদস্যটি, ওই যে ঠাকুরগাঁওর যে লোকটি, সে লোকটি তো কোনো না কোনো পরিবারের সদস্য। এই যে ফ্যাসিস্ট সরকার 16 বছরের একটি ফ্যাসিস্ট রাষ্ট্র কায়েম করেছে, তার অন্যতম শর্ত হল দেশের অধিকাংশ মানুষকে এই ফ্যাসিস্ট মতাদর্শে প্রত্যক্ষ বা পরোক্ষভাবে প্রভাবিত করা। অর্থাৎ আমাদের নিজেদের ভিতরে যে ফ্যাসিজমটি ঢুকেছে, নিজেদের ভিতরে মানুষকে লুটপাট করা, শোষণ করা, ডমিনেট করা, যে চিন্তা ভাবনাটি ঢুকেছে, সেটি থেকে অবশ্যই আমাদের বের হতে হবে। আমরা যদি আমাদের ঘর থেকে এই নোংরা সিস্টেমগুলোকে, এই মানুষগুলোকে ত্যাগ করতে পারি, উপেক্ষা করতে পারি, সরিয়ে রাখতে পারি, আমি আপনাদেরকে বলে দিচ্ছি যে সিস্টেম সংস্কারটি ঘর থেকে শুরু হবে, সেটি একদিন সমাজে পৌঁছাবে, জেলায় পৌঁছাবে, বিভাগে পৌঁছাবে, রাষ্ট্রে পৌঁছাবে। আর তখনই আমরা যে বাংলাদেশের স্বপ্ন দেখছি, সেই বাংলাদেশটি আমরা তৈরি করতে পারবো। আমি দেখছি আজকে আমার সামনে এই প্রথম কোন জেলায় যতজন ছেলে এক পাশে রয়েছে, তার সমান সংখ্যক মেয়ে আরেক পাশে রয়েছে। এটি ঠাকুরগাঁওর জন্য গর্ব করার একটি বিষয়। কারণ আপনার পাশে সহযোগী হিসেবে যদি ছেলে মেয়ে ওই রাস্তায় একসাথে না হাঁটতে পারে, তাহলে যে অগ্রগতি আমরা প্রত্যাশা করি সেটি সম্ভব নয়। আমাদের মনে আছে যেদিন আমরা মিছিলে বুক পেতে দাঁড়িয়েছিলাম, সেদিন আমাদের সামনে আমাদের বোনেরা ব্যারিকেড হয়ে দাঁড়িয়েছিল। আর ওই যে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী, ওই যে পুলিশ, তাদেরও হাত কেটেছিল। তারা আমাদের বোনকে ওই গুলিটি করবে কি করবে না, সেই জায়গায় আমি আপনাদের শুনে একটি কথা বলতে চাই। এই যে রাজপথ, সময়ের প্রয়োজনে আপনারা রাজপথে রয়েছে, কিন্তু সামনের বাংলাদেশে আপনাদের মতো মেধাবীদের অবশ্যই ওই সংসদের প্রতিনিধিত্ব করতে হবে। আপনারা আপনাদের বাবা মাদেরকে বলবেন, ডাক্তার, ইঞ্জিনিয়ার, পাইলট, জজ, ব্যারিস্টার হওয়ার পাশাপাশি আমাকে দেশের সেরা একজন মেধাবী, সৎ ও ন্যায়পরায়ণ রাজনীতিবিদ হয়ে উঠতে হবে। একটি জিনিস মনে রাখবেন, এই দেশের কনস্টিটিউশন থেকে শুরু করে আইন শৃঙ্খলা থেকে শুরু করে প্রত্যেকটি জিনিস ওই সংসদ থেকে নির্ধারণ হয়। যে সংসদে পরিস্থিতি নিয়ে যদি আপনার মতো এই যোগ্য মানুষরা যেতে না পারে, তাহলে আপনাদের যে তুলনামূলক অযোগ্য যারা ছিল তারা ওই চেয়ারটিতে বসবে। আর তারা যদি ওই চেয়ারটিতে বসে, তাহলে বিগত 16 বছরে আওয়ামী লীগ যেমন এই বাংলাদেশে একটি করাপ্টেড সিস্টেম তৈরি করেছে, সেই সিস্টেমে আবার নতুন করে একটি চলচ্চিত্রায়ন দেখা যাবে। সেই জায়গা থেকে আপনাদের প্রতি একটি জীবিত অনুরোধ, এই অন্যায় শেষ হয়ে যায়নি। অন্যায় একটি দিক ছিল, সেটি একেবারে শেষ হয়ে যায়নি। আপনারা যদি চান আগামী বাংলাদেশকে আপনার স্বপ্নের বাংলাদেশের মতো দেখতে চান, তাহলে শুধু এখন নয়, আগামীতে যে দলই হোক না কেন, যে আদর্শেরই হোক না কেন, যে ধর্মেরই হোক না কেন, যে মতাদর্শী হোক না কেন, সে যদি অন্যায়কারী
সে যদি মানুষকে মিথ্যা মামলা দেয়, সে যদি সিন্ডিকেট চালায়, সে যদি ক্ষমতার অপব্যবহার করে, তাহলে তাকে সেই দৃষ্টিতেই দেখতে হবে এবং তার বিরুদ্ধে প্রতিবাদ করতে হবে। একটি জিনিস শুরু মনে রাখবে, অন্যায়ের বিরুদ্ধে আপনার এই প্রতিবাদ, এই রাস্তায় নেমে আসা, এই সাহসটুকু যদি জারি না থাকে, তাহলে এই অন্যায়কারীরাই অন্য কোন রূপে আপনার সামনে এসে উপস্থিত হবে। সেই জায়গা থেকে আগামী বাংলাদেশে, যে বাংলাদেশের আমরা স্বপ্ন দেখি, সেই বাংলাদেশের অন্য কাউকে যেন কোন নির্দিষ্ট ধর্ম থেকে যাচনা করা হয়। আমার যে ভাইরা পাঞ্জাবি টুপি পরে এখানে রয়েছেন, তাদেরকে যেন এই বাংলাদেশে এই পোশাক দেখে আর কখনো যাচনা করা হয়। আমার যে ভাইরা 5 ওয়াক্ত নামাজ পড়ে কপালে দাগ ফেলেছে, এই দাগ দেখে যেন কাউকে আর যাচনা করা হয়। আজকের পর থেকে আপনারা একজন মানুষকে বিচার করবেন একটি বৈশিষ্ট্য দিয়ে, সে বৈশিষ্ট্যটি হচ্ছে সে অন্যায়কারী কিনা। আপনার তাকে যাচ করবেন একটি বিষয় দিয়ে, সেটি হচ্ছে তার কাজ কি, সে কি কাজ করছে, কি কথা বলছে, কার হয়ে কাজ করছে, জনতার যে ক্ষমতা সেটির প্রতিফলন করছে কিনা। যদি আপনারা শুরু করতে পারেন, তাহলে সেই বাংলাদেশের স্বপ্ন আমরা দেখি, সেই বাংলাদেশের স্বপ্নের যে পথ চলা, লক্ষ্য পরিষদ হিসেবে ভূষণের মধ্য দিয়ে নতুন যে বাংলাদেশের সূচনা হয়েছে, সেই বাংলাদেশের যে পথ চলা আমরা বিশ্বাস করি, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন বিশ্বাস করে, সেই পথ চলা এই ঠাকুর রাজুরা থেকে শুরু হবে। সবশেষে ওই শাহবাগের উন্মুক্ত অঞ্চলে কিংবা ওই ঢাকা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় গ্রন্থাগারের সামনে যে স্লোগান দিয়ে এই কোটা সংস্কার আন্দোলন কিংবা ছাত্র জনতার অভ্যুত্থান শুরু হয়েছিল, সেই স্লোগান দিয়ে শেষ করতে চাই। আমরা সবাই একসাথে গলা মিলাবো, কোটা না মেধা, কোটা না মেধা, আপোষ না সংগ্রাম, আপোষ না সংগ্রাম, দালালি না রাজপথ, দালালি না রাজপথ, ক্ষমতা না জনতা, কোটা না মেধা, আপোষ না সংগ্রাম, দালালি না রাজপথ, ক্ষমতা না জনতা, দিয়েছি তো রক্ত, আরো দেব রক্ত, রক্তের বন্যায় ভেসে যাবে অন্যায়, আমাদের যদি প্রয়োজন হয় আবার রক্ত দিতে প্রস্তুত, এবং সেই রক্তে আমরা সকল অন্যায়কে আবার ভাসিয়ে দেব। সবাইকে ধন্যবাদ। স্মৃতিচারণ করতে আসছেন আমাদের পূর্ব শিক্ষার্থী সৈয়দা রোকাইয়া। দর্শক, আপনাদের আমরা সরাসরি দেখানোর চেষ্টা করছিলাম ঠাকুরা বড় মাঠ থেকে। লাল সবুজ পতাকাকে তুলে ধরা সময়টা এখন নতুন বাংলাদেশে, এই নতুন বাংলাদেশ থেকে সাধারণ মানুষের চাওয়া পাওয়াকে নিয়ে টানা 1 মাস অক্লান্ত পরিশ্রম, স্লোগানে চেঁচিয়ে গলা ফাটানো, রাজপথে রক্ত ঝরানো আর হাজার প্রাণের আত্মত্যাগের উদ্দেশ্য কেবলমাত্র। দর্শক, আমরা আপনাদের এতক্ষণ দেখানোর চেষ্টা করছিলাম ঠাকুরা বড় মাঠ থেকে সরাসরি। আপনারা দেখলেন যে কোটা বিরোধী আন্দোলনের যে সাজিদ আলম তিনি এখানে বক্তব্য রাখলেন, তার বক্তব্য এতক্ষণ আপনাদের আমরা শোনানোর চেষ্টা করলাম। এখন আমরা আরেকজন বড় ভাইয়ের সাথে কথা বলবো। তিনি ঠাকুরগাঁওয়ের গর্ব, তিনি ঠাকুরগাঁওয়ের সবসময় তরুণ প্রজন্মের পাশে থেকে সবসময় বিভিন্ন ধরনের সহযোগিতা তিনি করে এসছেন। আমরা আপনাদের একটু বিষয় জানাতে চাই, সেটি হচ্ছে যে ঠাকুরগাঁওয়ের কোটা বিরোধী আন্দোলন এবং ঢাকায় যে কোটা বিরোধী আন্দোলন রয়েছে, সেই আন্দোলনে তিনি সরাসরি যুক্ত ছিলেন। তিনি হচ্ছেন আমাদের হারুন রশিদ ভাই, ঠাকুরগাঁওয়ের সমাজসেবক। তিনি তার কাছে একটু জানতে চাইবো যে আসলে সাজিদ আলমের ঠাকুরগাঁওয়ের সফরকে তিনি কিভাবে দেখছেন এবং তাদের প্রত্যাশা কি।
বিসমিল্লাহির রহমানির রহিম। আমি মোহাম্মদ হারুন রশিদ, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের অন্যতম একজন আমি সহযোদ্ধা হিসেবে নিজেকে দাবি করি। কারণ আমার বাম হাতে গত জুলাই মাসে 19 তারিখে বাম হাতে গুলি লেগেছে, সরাসরি গুলি লেগে এক পাশ দিয়ে লেগে আরেক পাশ দিয়ে বের হয়ে গেছে। আমি এই আজকের এই যে মত বিনিময় সভায় আমাদের প্রধান সমন্বয়ক হিসেবে যিনি সাজিদ ভাই আছেন, তাদেরকে আমার পক্ষ থেকে ধন্যবাদ জানাচ্ছি। আমি শুধু ঠাকুরগাঁওবাসীর পক্ষ থেকে একটি জিনিস দাবি জানাতে চাই, আমাদের ঠাকুরগাঁয়ে অবহেলিত বিমানবন্দর সংস্কার এবং কি ঠাকুরগাঁয়ের যে বিভিন্ন বিষয়গুলো আছে, বিমানবন্দর সহ ঠাকুরগাঁয়ে একটা মেডিকেল কলেজ ও বিশ্ববিদ্যালয় চাই, সেটাও আমার অন্যতম একটা দাবি। তো আমি চাই যে আমাদের এই দুটি দাবি যেন উনি সুন্দরভাবে দেখেন এবং কি আমাদের এই দাবির সাথে একাত্মতা প্রকাশ করে আমাদের সাথে থাকেন, এই বলে আমি আমার আর প্রয়োজনে ভবিষ্যতে দেশের জন্য যদি আরো রক্ত দিতে হয় আমি আমার বুক বলে দিব, এই বলে আমি আমার কথা শেষ করছি। ধন্যবাদ সকলকে। ধন্যবাদ। আপনাদের আমরা দেখানোর চেষ্টা করছিলাম ঠাকুরগাঁও বড় মাঠ থেকে সরাসরি। আপনারা দেখছেন যে এখানে অসংখ্য ছাত্র এবং শিক্ষার্থীরা যারা রয়েছেন, শিক্ষার্থী এবং জনতা, তাদের এখানে অনেক উপস্থিতি আমরা আপনাদের দেখাতে পেরেছি। যে এখানে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীরাও ভলেন্টিয়ার হিসেবে কাজ করছেন। এর পাশাপাশি এখানে বিভিন্ন বয়সের নানা শ্রেণী পেশার মানুষ তারা এখানে এসেছেন এই প্রোগ্রামে, তারা উপস্থিত হয়েছেন। আপনাদের আমরা সরাসরি দেখানোর চেষ্টা করছি যে ছাত্র জনতার যে গণ অভ্যুত্থান হয়েছিল একত্রিত ভাবে, তারই পরিপ্রেক্ষিতে আজ ঠাকুরগাঁওয়ে গণ অভ্যুত্থানের প্রেরণার শহীদ পরিবারের সাথে সাক্ষাৎ এবং দুর্নীতি, চাঁদাবাজি ও সন্ত্রাসের বিরুদ্ধে ছাত্র নাগরিক মত বিনিময় সভা ঠাকুরগাঁওয়ে আজকে হচ্ছে। আজ ঠাকুরগাঁও সরকারি বালক উচ্চ বিদ্যালয় বড় মাঠে এই প্রোগ্রামটি চলছে। এখানে আরো অনেকে অতিথি রয়েছেন, আপনাদেরকে আমরা সরাসরি দেখানোর চেষ্টা করছি। এখানে বেশ কিছু অতিথিদেরকে আপনারা দেখতে পেলেন। আপনাদের আমরা লাইভের মাধ্যমে জানানোর চেষ্টা করলাম ঠাকুরগাঁওয়ে যে বড় মাঠের আজকের অনুষ্ঠানটি সেটি সম্পর্কে। সমন্বয়ক সাজিদ আলম তিনি এখন এখান থেকে প্রস্থান করলেন, তিনি চলে গেলেন। আপনাদের আমরা সরাসরি দেখানোর চেষ্টা করছিলাম। আস্তে আস্তে আপনি কিছু বলবেন? বলেন। আমরা ঢাকা পোস্টের একজন প্রতিনিধিকে পেয়েছি, আসলে আপনি বলেন যে আজকে সাজিদ আলম যে এখানে এসছেন, এসে তিনি কি ধরনের অভিমত ব্যক্ত করেছেন? তিনি মূলত যেটা প্রথমেই বলেছেন যে যেই জায়গায় আন্দোলন হয়েছে সব জায়গায়, তার মধ্যে ঠাকুরগাঁও অন্যতম। সেই আন্দোলনের প্রেক্ষিতে তিনি যেটা বলেছেন যে ঠাকুরগাঁও দুর্নীতিমুক্ত যেন এই এলাকা থেকে শুরু হয় এবং এখানে ছাত্রদের জন্য বিভিন্ন দিক নির্দেশনা তিনি দিয়েছেন, সেটা দুর্নীতি এবং বিভিন্ন ধরনের রাজনৈতিক যেই বিষয়গুলো রয়েছে। এই ক্ষেত্রে হিন্দুদের ক্ষেত্রে তিনি বেশ ধর্মাবলম্বীদের ক্ষেত্রে স্পষ্ট কিছু কথা বলেছেন, যেগুলো বেশ ভালো ইঙ্গিত বহন করে বলে আমি মনে করি। ধন্যবাদ। আমরা আপনাদের দেখানোর চেষ্টা করছিলাম, আমাদের ঠাকুরগাঁওয়ের স্থানীয় সাংবাদিকরা রয়েছে, তাদের সাথে আমরা একটু কথা বলে আপনাদের জানানোর চেষ্টা করলাম। দর্শক, তো এই ছিল আমার কাছে ঠাকুরগাঁওয়ের যে বড় মাঠ, সেই বড় মাঠ এলাকা থেকে আপনাদের সরাসরি দেখানোর চেষ্টা করছিলাম। আপনারা জানেন যে লাইভ ঠাকুরগাঁও এই আন্দোলনের প্রথম থেকে শেষ পর্যন্ত ছিল এবং কি আজকে তারই পরিসমাপ্তি ঘটলো। আমাদের একটা দীর্ঘদিনের জার্নি ছিল, সেই জার্নিতে আজকে সাজিদ আলম এসে পরিপূর্ণতা করে গেল। আপনারা লক্ষ্য করেছেন যে আমরা আপনাদের দেখানোর চেষ্টা করেছিলাম ঠাকুরগাঁওয়ে
যে আন্দোলন হয়েছিল সেই আন্দোলনে প্রথম থেকে অর্থাৎ শুরু থেকে শেষ পর্যন্ত যখন 16-17 জন নিয়ে আন্দোলন চলমান থাকে সেই তখন থেকে আমরা প্রচারের সর্বাত্মক ভূমিকা পালন করি। তখন থেকে এখন পর্যন্ত আমরা এই প্রোগ্রামটি সম্পূর্ণ সাকসেস পর্যন্ত আমরা ছিলাম এটার সাথে। এজন্য আপনাদের সকলকে ধন্যবাদ। তো দর্শক, লাইভটি এখানে শেষ করছি। সকলে ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।